হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা, সেকেন্ড ইয়ার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আগামীকাল তোমাদের লাইফে একটা ভীষণ বড় দিন। আগামীকাল তোমরা তোমাদের লাইফের সবচেয়ে বড় জিনিসটা পেতে চলেছো, যার জন্য তোমাদের 1 বছর, কারো 2 বছর বা কারো তার চেয়েও বড় একটা পিরিয়ডের অনেক বড় স্ট্রাগল হচ্ছে। সেটা কালকে তার ফল তোমরা পেতে চলেছো। নিঃসন্দেহে কালকের পর থেকে তোমাদের লাইফটা অনেক চেঞ্জ হয়ে যাবে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করবো, যেগুলো এক্সাম হলে মনে রাখলে আশা করছি তোমাদের মার্কস, যেগুলো সিলি মিস্টেক্স বা সেই কারণে মার্কস কমে যাবে, অন্যান্য মার্কস রিডাকশন, সেটা থেকে তোমরা অনেকটাই বাঁচতে পারবে। আমি জানি তোমরা সবাই জানো, স্টিল আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে এইভাবে ফুল বাবল, যেটা একদম পুরো ঘরটা মার্ক করে যেটা বাবল, এটাই কিন্তু কনসিডার করা হবে। এইভাবে যেটা গোলের মাঝখানে পুরো গোলটা ভর্তি না করে যে বাবলটা করা হয়, সেটা কিন্তু কনসিডার করা হয় না। এবং সেকেন্ড থিং, ধরো তোমার কোনো একটা কোয়েশ্চেনে তুমি প্রথমে এরকম হাফ বাবল করে রাখলে, তোমার কনফিউশন হলো, দেন তুমি ওটাকে কেটে দিয়ে পাশে একটা ফুল বাবল করলে, অর্থাৎ একটা কোয়েশ্চেনে দুটো বাবলিং, এটাও কিন্তু কম্পিউটার সফটওয়্যার ওয়েবসাইট সেটা কিন্তু কনসিডার করবে না। তো কথা হলো, পুরো বাবল করতে হবে, কোনো একটা কোশ্চেনে পুরো বাবলিং করতে হবে, কোনো ঘর যে অপশানের ঘরটা তুমি মার্ক করছো সেটা পুরো বাবল করতে হবে। এবং একটা কোশ্চেনে কখনো কিন্তু দুটো অ্যান্সার দিলে সেখানে দুটো অ্যান্সারে কোনোটাই কিন্তু কনসিডার করা হবে না। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয় হলো যে কোনো একটা কোশ্চেনের বাবল যদি ভুল হয়, তাহলে সেই কোশ্চেনের মার্কসটা শুধু যাবে, কিন্তু কোনোভাবে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলোতে যদি বাবল করতে মিস্টেক হয় বা ভুল ঘরে ভুল জায়গায় সেটা পড়ে যায়, তাহলে কিন্তু পুরো এক্সামটা ক্যান্সেল হয়ে যাবে এবং তার সাথে সাথে কোনো রেজাল্টও আসবে না। সো এটাই হলো ব্যাপার, যে এগুলোকে কিন্তু আরও বেশি সতর্কতার সাথে করতে হবে। তো ওয়েমার রিলেটেড এই ধরনের মিস্টেকগুলো তোমরা করে থাকো। দেখো, ওয়েমার যখন সলভ করবে, এটা যেন না হয় কোনো একটা কোয়েশ্চেন করলে তারপর সেটা ওয়েমার সলভ করলে, ওয়েমারে বাবল করলে তারপর আরেকটা কোয়েশ্চেন করলে, এরকম করলে সময়টা নষ্ট হচ্ছে। কোনো একটা সাবজেক্ট ধরে বা সেকশন এ, সেকশন বি ধরে, সাবজেক্ট ধরে বা সেকশন ধরে ওয়েমার বাবল করো। তাতে কি হবে? টাইমটাও বাঁচবে প্লাস সিগনেচারও করবে। ওয়েমার যখন মার্ক করছো, তখন শুধু পরপর আমি দেখলাম দুটো মার্ক করেছি, 3 মার্ক করেছি, পরপর মার্ক করে দেন, না করে কোশ্চেনের সাথে পাশে যে কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বারের সাথে অবশ্যই ওয়েমারের নাম্বার মিলিয়ে তার মার্ক করবে। এরকম অনেক সময় হয়েছে যে 3-4টে ভুল মার্ক করে যাওয়ার পরে হট করে খেয়াল করলে যাকে ভুল মার্ক করছি, মানে এটা হচ্ছে কি বলবো, মানে নাইটমেয়ার, এর থেকে বাজে নাইটমেয়ার কিছু হয় না। সো এসব নিয়ে এখন ভেবেও না, এমন কোনো ভুল করবে না, খুব সিনসিয়ারলি করবে। ওয়েমার মার্কিংটা সব কিছু নিট ইউজি এরকম একটা এক্সাম, যেখানে তোমার ট্যালেন্ট, তোমার নলেজ, এর থেকেও বেশি তোমার প্রেজেন্স অফ মাইন্ড, তুমি তোমার প্রেশার নেওয়ার ক্ষমতা, তুমি প্রেশারের মধ্যে কতটা ভালো পারফর্ম করতে পারো, সেগুলোকে বেশি জাজ করা হয়। তো সেই কারণে এই ধরনের মিস্টেকগুলো কিন্তু কোনোভাবেই করা যাবে না। এটা তোমার র্যাঙ্ক এক ধাক্কায় অনেক বেশি দেবে। এটা খুব কমন মিস্টেক, সেটা হচ্ছে সেকশন ডি নিয়ে কনফিউশন। যখন অনেকের সাথে আমি কথা বলেছি, তাতে কি হয়েছে না, হয়তো ওরা 11টা কোশ্চেন ভালো করে এসছে, তার মধ্যে হয়তো প্রথম 10টার মধ্যে একটা ভুল আছে, কিন্তু 11 নম্বর কোশ্চেনটা ঠিক। এই ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে যে ফার্স্ট 10 কোশ্চেন্সই সবসময় কিন্তু ওরা কনসিডার করে। ঠিক আছে, 15টার মধ্যে প্রথম যে 10টা কোশ্চেন ভালো করে, মানে প্রথম 10টার মধ্যে কোনো একটা ভুল হলো, তারপর গিয়ে তুমি 11 12 নম্বর কোশ্চেনটা ঠিক করলে, ওই 11 বা 12 নম্বরের মার্কসটা কিন্তু ওই সেকশন বির মার্কসের মধ্যে কোনোভাবেই ইনক্লুড হবে না। সুতরাং যে 10টা কোশ্চেন, 15টা কোশ্চেনের মধ্যে যে 10টা কোশ্চেন ভীষণ রকম শিওর কোনোভাবেই ভুল হওয়ার চান্স নেই, অনলি সেই 10টা কোশ্চেন অ্যাটেন্ড করবে। এটা কিন্তু এমনি 10 অফ 15 আমি 12টা অ্যাটেন্ড করলাম, দুটো ভুল হলো, তার মধ্যে আমি 10 পেয়ে গেলাম, 10-এর মার্কস পেয়ে গেলাম, এরকম কিন্তু নয়। ফার্স্ট 10 কোশ্চেনের মার্কস কিন্তু কনসিডার করা হবে। এই বিষয়টা ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড কথা, তোমরা সবাই জানো যে নিট ইউজি এক্সামে কিছু ড্রেস কোড থাকে, এগুলো আগে থেকে জেনে থাকো, তুমি জানো। তো সবাই প্রপারলি ড্রেস কোড মেনটেন করে যাবে। এরকম অনেক নিট অ্যাসপিরেন্টকে আমরা দেখেছি যারা ড্রেস কোডের মতো মেনটেন করেনি, বা হয়তো নতুন এক্সাম দিচ্ছে, ফার্স্ট টাইম হয়তো অ্যাটেন্ড করছে, বা সিনসিয়ার নয়, সে কারণে কি হচ্ছে, তাদের এক্সাম নিয়ে এত বেশি হ্যারাস হতে হচ্ছে, এত বেশি হ্যারাসমেন্ট হয়েছে এক্সাম সেন্টারে গিয়ে, এগুলো কিন্তু এক্সামের উপর একটা বাজে এফেক্ট ফেলতে পারে তোমার ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও। এবং কিছু রুলস আছে, যেমন কোনো নিচ্ছে যাতে হাতাটা না নামে, জামার হাতা স্লিপ যাতে কোনোভাবে না নামে, এই জিনিসগুলো। তোমার সাথে যদি কোনো রকম কোনো ইলেকট্রিক ডিভাইস, ফোন বা আদার্স, আমি জানি তোমরা নিয়ে যাবে না, তোমরা এগুলো জানো অলরেডি, তোমরা নিশ্চয়ই জানো, বাট স্টিল আমি বলে দিচ্ছি, ধরনের কোনো ভুল যেন না হয়। ফুল স্লিভ জামা কখনোই পরবে না, কারণ ওরা কি করে আমি দেখেছি, এখান থেকে স্লিভগুলোকে কেটে দেয়। ঠিক আছে, যদি এরকম জামা বাই মিস্টেক পরে যাও, তো এই ধরনের হ্যারাসমেন্ট যেন তোমার সাথে না হয়, সেটা দেখার দায়িত্ব তোমারই। তো ড্রেস এবং নিজের অ্যাপিয়ারেন্স, এই সব কিছুর ব্যাপারে খুব সতর্ক থাকবে। এরপর যেটা বলবো, যে অ্যাডমিট কার্ড, নিজের আইডি প্রুফ, আরও যা যা জিনিস আছে, এগুলোকে ভীষণ সতর্কতার সাথে নিয়ে যাবে। মনে করে যা যা জিনিস তোমার এক্সামে বসার জন্য একদম লাগবে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সাথে এক্সামে বসতে পারবে না, সেগুলো যেন কোনোভাবেই ভুল না হয়। এবং কোনটা জেরক্স কপি লাগবে, কোনটা অরিজিনাল লাগবে, এগুলোকে খেয়াল রাখবে। এবং অনেক সময় হয়েছে হয়তো যেখানে জেরক্স কপি, অরিজিনাল কপি লাগবে, তুমি নিয়ে জেরক্স কপি। এরপর একটা কথা বলবো, আর 24 আওয়ার্সও নেই এক্সাম দেওয়ার, 12 আওয়ার্স আর বাকি আছে। তো এখন পড়াশোনা করার দরকার নেই, তোমরা পড়াশোনা একদম করোই না। আমি বলবো যে কিছু ফর্মুলা শিট যেগুলো আগে থেকে বানিয়েছে, বা কিছু একটা জিনিস যেগুলো মনে থাকছে না, ওগুলো দু চার একদম একটু উল্টাতে পারো। আর বই নিয়ে বসে, অনেক এরকম আছে আমাকে মেসেজও করছে প্রচুর ইন্টারেস্টেড, যে আমি কি একবার পুরো আজকের মধ্যে পুরো সিলেবাসটা আগে রিভাইজ করবো, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। এটা কিন্তু পসিবল নয়। আর এরকম করতে গেলে কি হবে, অতিরিক্ত পাগলের মতো যখন পড়াশোনা করো না, তাহলে যা পড়েছো সেগুলো সব ভুলে যায়, মাথাগুলো খারাপ হয়ে যায়। সো ডোন্ট ডু দিস। এখন পড়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট রিভিশন, কিছু টুকটাক জিনিস রিভিশন হতে পারে। বাট বই এরকম প্রথম থেকে রিভিশন করবো, আজকে যদি আমি না পড়ি কালকে আমি মনে রাখতে পারবো না, এই যে মানে মেন্টালিটিটা বা এই যে ভয়টা, এটা মাথার মধ্যে যেন কাজ না করে। আর সবচেয়ে বেশি যেটা আমার হতো, আই থিঙ্ক সবাই হয়, সেটা হচ্ছে কালকে এক্সাম দিয়ে এসে ওই মার্কশিট মেলাবো কি করে, যদি মেলাতে গেলে কি ভুল হয়েছে তাহলে কি করবো, এইসব মানে এক্সামটা দাও, তারপরে এক্সামের পরে কি হবে মেলাবে, কি স্কোর আসবে, কি র্যাঙ্ক আসবে, এগুলো পরের চিন্তা। সব চিন্তা যদি এখন করে ফেলো এক্সাম দিতে যাওয়ার আগে, তাহলে এক্সাম দিয়ে এসে কি ভাবে। তো কিছু চিন্তা এক্সাম দিয়ে এসে করার জন্য রাখো। এখন শুধু এক্সামে কি করে ভালো প্রিপারেশনটা, নিজের প্রিপারেশনটাকে পুরো 100% প্রেজেন্ট করতে পারবে, সিরিয়াসলি যাতে কম হয়, যে 100% দিতে পারো, সেখানে ফোকাস করো, সেগুলো নিয়ে ভাবো। তুমি যেরকমভাবে ভাববে, তোমার থটস, তোমার চিন্তা ভাবনা, এগুলোই তোমার পারফরমেন্সকে সবচেয়ে বেশি অ্যাফেক্ট করে। সো বি ভেরি 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 সিনসিয়ার। তারপর যেটা বলবো,
এক্সাম হলে গিয়ে ডিস্ট্রাকশন ফিল করা বা অন্যরা হয়তো পড়ছে বা কিছু করছে বা ডিসকাস করছে তাদের তখন মনে হচ্ছে যে এটা আমাকে ভালো পড়েছে বা আমাকে পারবে, তো কারোর সাথে এক্সাম হলে গিয়ে বসে কথা বলছে, এগুলো কিন্তু একদম করবে না। এক্সাম ঢোকার পর থেকে কোনো কথা বলতে না, তুমি চেষ্টা করবে কালকে সকাল থেকে কম কথা বলতে, এবং সবসময় একটা মেডিটেশন করতে পারো, যারা মেডিটেশন করে রিল্যাক্স ফিল করে মেডিটেশন করতে পারো, বা যেহেতু তুমি নিজের মনকে শান্ত রাখতে পারো সেরকম করতে পারো। এবং আজকে রাতে 6 থেকে 8 ঘন্টা ঘুমটা নেসেসারি, ঠিক আছে, এগুলো মাস্ট। আজকে আপনি যদি ভালো করে না ঘুমাবো না, কালকে গিয়ে কিন্তু পারফরমেন্স প্রেশার মানে নিতে পারবে না, ঠিক আছে। আর সবচেয়ে বেশি ঘুম না হলে মানুষের মাথা কাজ করে না। তো এটা আমরাও এখন দেখেছি যে আমরা যদি এক্সামের আগের দিন রাতে ভালোভাবে না ঘুমাই, সেক্ষেত্রে এক্সাম ভালো হয় না, এক্সামে গিয়ে মনে করতে অসুবিধা হয়, কেমন টিজিনেস আসে, দেন খুব কনফিউশন হয়, জিনিসগুলো হয়, এগুলো কিন্তু হবে। তো ঘুমটা মাস্ট, ঘুম মাস্ট, টেনশন না করাটা মাস্ট, এগুলো ভালো প্রিপারেশনের একদম 12টা বাজিয়ে দেবে। সো প্লিজ ডোন্ট ডু দিস। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি সলভ করবো, কোন অর্ডারে কোশ্চেনটাকে সলভ করবো। এবার যারা বায়োলজি দিয়ে কোশ্চেন শুরু করে, আমি বেশিরভাগ মানুষই বায়োলজি, বেশিরভাগ স্টুডেন্ট বায়োলজি দিয়ে কোশ্চেনগুলো সলভ করা শুরু করে, তাহলে অবশ্যই বায়োলজি দিয়ে শুরু করবে, তারপরে ফিজিক্স বা কেমিস্ট্রিতে যাবে, যেটা স্ট্রং সাবজেক্ট সেটা আগে যাবে। এবার টাইম ডিস্ট্রিবিউশনটা বায়োলজির যে কোশ্চেন, সেটা টোটাল 90% সলভটা তোমাকে 30 মিনিটসের মধ্যে করতে হবে, ঠিক আছে। তারপরে যে বাকি সময়টা থাকবে সেটা মানে 5 থেকে 10 মিনিট, মানে 8 থেকে 10 মিনিট মতো লাগবে ওইমার ফিল আপ করতে। তো সেই টাইমটা মানে মোটামুটি 40 মিনিটের মধ্যে বায়োলজিটা কমপ্লিট করতে হবে। তারপরে 1 ঘন্টা 20 মিনিট কি ওখানে 1 ঘন্টা 10-15 মিনিট মতো টাইম দিতে হবে ফিজিক্সে, বাকি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5 মিনিট মতো টাইম লাগবে কেমিস্ট্রিতে। এই যে টাইম ডিস্ট্রিবিউশন রেশিওটা আমি বললাম, এটা বেশিরভাগ স্টুডেন্ট ফলো করে, এটা কিন্তু ভীষণ আইডিয়াল। কারণ অবভিয়াসলি ফিজিক্সে সলভ করার ব্যাপার থাকে, নিউমেরিক্যালস থাকে, সেখানে ক্যালকুলেশন থাকে, সেগুলো করতে সময় লাগবে। তো বায়োলজির থেকে সময় বাঁচিয়ে সেটা কিন্তু ফিজিক্স দিতে হবে, নাহলে কিন্তু ফিজিক্সে গিয়ে পরে কোশ্চেন নিউমেরিক্যালসগুলো ক্যালকুলেট করা, সলভ করার টাইম থাকবে না। সো সেই ব্যাপারে ভীষণ সতর্ক থাকতে হবে, এবং অবশ্যই ঘড়ির দিকে খেয়াল রেখে পড়ে গেলাম বাইরে সলভ করে গেলাম, সময় নিয়ে তারপর যখন টাইম থাকবে লাস্টে করবো, এরকম যেন না হয়। এটা কিন্তু মানে এরকম করলে কখনোই ভালো রাখ আসবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে সাবজেক্টই হোক না কেন, যে কোয়েশ্চেনটা ফার্স্ট করতে আটকে যাবে, ফার্স্ট অ্যাটেম্পটে যখন কোশ্চেন সলভ করতে পারবে না, সেটার পেছনে যেন দুবার সময় নষ্ট না হয়। সেই কোশ্চেনটাকে মার্ক করে স্কিপ করে চলে যাও, পরে কোশ্চেনগুলো সলভ করো, পুরো পেপার সলভ হয়ে গেলে তারপর সেই কোশ্চেনগুলো ফিরে আসো যেগুলো তুমি আগেরবার করতে পারবে। নাহলে কোনো একটা কোয়েশ্চেনে আটকে গিয়ে সেখানে যদি সময় বরবাদ হয়ে যায়, সেটা হয়তো সলভ হবেও না, তারপরে দেখা যাবে বাকিগুলো হচ্ছে না। এটা অনেক সময় হয়, বায়োলজি ক্ষেত্রে বিশেষ করে হয় যে কোনো একটা কোয়েশ্চেন হয়তো সে সময় মনে পড়ছে না, তারপরে আধ ঘন্টা পরে হয়তো তুমি টেস্টটা সলভ করে তখন এসে আবার চেক করলে যে হচ্ছে কিনা, বা টোটাল পেপার কমপ্লিট করার পরে বেশিরভাগ ক্ষেত্রে চান্স ওই সময় ওটা মনে পড়ে যাবে। কারণ আমাদের ব্রেনে যখন তুমি একটা মানে কোয়েশ্চেন পাঠাচ্ছ, ব্রেন যখন সেটা ইনপুট নিচ্ছে, ব্রেনের মধ্যে প্রসেসিং হয়, একটা ব্রেন স্ট্রং প্রসেস হয়, ঠিক আছে। সেখান থেকেই তো তোমার অ্যান্সারটা তারপর খুব তাড়াতাড়ি অ্যাভেলেবল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো কোনো একটা কোয়েশ্চেন না পারে সেটা স্কিপ করে নেক্সট পুরো কোয়েশ্চেন পেপার সলভ করে লাস্টে যেগুলো হচ্ছে না সেগুলোতে আসাটা উচিত। এবং কোনো একটা কোয়েশ্চেন যদি লাস্টে গিয়ে মনে হয় যে না, এটা আমার কনফিউশন আছে, সেক্ষেত্রে কখনোই রিস্ক নিয়ে মার্ক করা উচিত না। কারণ নেগেটিভ মার্কিং কথা সবাই জানে, 1 নম্বর আমার যে স্কোরটা হচ্ছে সেখান থেকে আমি 1 নম্বর কেন কমাবো। তো মোটামুটি যেগুলো কনফিউশন থাকছে, অ্যাটলিস্ট 70 থেকে 80% শিওর যে হ্যাঁ এটা হবে, তাহলে সেটা মার্ক করা উচিত। একদমই আন্দাজে ঢিমেলে অন্ধকারে ঢিমেলে কোনো কোশ্চেন মার্ক করা উচিত নয়। সো মোটামুটি এগুলো ছিল আজকের টিপস। বেশি কথা বলে আমি সময় নষ্ট করবো না, কারণ তোমাদের তো সময় খুব কম। এই ভিডিওটাকে হয়তো তোমরা অনেকে ডবল স্পিডে দেখছো, তো সেটাই দেখো, স্কিপও করতে পারো কিছু জিনিস, তোমার মনে হয় যে টিপস তুমি জানো, সেটা স্কিপও করতে পারো। তো লাস্টে এটাই বলবো, সবাইকে অনেক অনেক বেস্ট অফ লাক, সবাই খুব ভালো করে এক্সাম দাও। আমার তরফ থেকে অনেক অনেক গুড উইশেস থাকবে তোমাদের জন্য। আমি সবার জন্য প্রে করবো যে যেরকম হার্ডওয়ার্ক করেছো সারা বছর, সেই এতদিন যেন সবাই তার রেজাল্ট পাও। কারোর সাথে এক্সাম হওয়ার যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কোনো যেরকম খুব বাজে মিস্টেক এই ধরনের কিছু যেন না হয়, সবাই যেন তার নিজের হার্ডওয়ার্ক অনুসারে যেভাবে প্রিপারেশন নিয়েছে তার অ্যাকর্ডিং ভালো রেজাল্ট, ভালো মার্কস, ভালো র্যাঙ্ক আনতে পারে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা এক্সাম দিয়ে এসে আমাকে জানিও যে কীরকম, কার কীরকম মার্কস আসে, কার কোন সাবজেক্টে ভালো হচ্ছে, কার কীরকম পরীক্ষা হচ্ছে, অবশ্যই আমাকে জানিও। ওকে, বাই, অল দ্য বেস্ট, আবার দেখা হবে কালকে এক্সাম।